ম্যাম আগের দিনে বলছিলাম না আমার একটা কোশ্চেন আছে, তো বলবো আজকে। হুম 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 বলো বলো। ম্যাম সার্জারির আগে যে অনেক পেশেন্টকে সোপ ইনিমা দেওয়া হয়, ওটা মানে কি ধরনের, মানে একটু বলে দিন ওটা। তোমার কথাগুলো না কেটে কেটে আসছে, শুনতে পাচ্ছি না ক্লিয়ারলি। ম্যাম বেশি বেশি বলো সার্জারি না। পেশেন্টদের দেখেছি, অনেক সময় সোপ ইনিমা দেওয়া হয় সার্জারি হওয়ার হুম আগে। হুম। তো ওই সোপ হ্যাঁ ইনিমাটা হ্যাঁ, কেন দেওয়া হয়? ওটা কি এখনো ব্যবহার হয়? ওটা তোমার ওই যে যে স্টুলটা থাকে না, হার্ড স্টুলকে যে তোমার হচ্ছে নরম করে, সফট করে, সেই স্টুলটাকে মানে বের করার জন্য দেওয়া হয়। ওটা ওয়ান টাইপ অফ অয়েল এনিমা। হ্যাঁ, আচ্ছা, হ্যালো। ঠিক আছে ম্যাম। হ্যাঁ ঠিক আছে ম্যাম, হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, বেশ ঠিক আছে। ঠিক আছে, আজকে তাহলে আমি পিডিএফটা দূর করে দিয়েছি। দাঁড়াও, এটা না, আমি কিছু কোশ্চেন রেখেছি তোমাদের জন্য, এই কোশ্চেনটা ডিসকাস করি, ঠিক আছে? আচ্ছা, তোমরা অ্যান্সার বলতে থাকবে, হ্যাঁ, পরপর। দেখো, নাম্বার 1 কোশ্চেন কি বলছে, যে which of the following is the primary indication for administering an enema? আচ্ছা, অ্যান্সার এ। আচ্ছা, ফার্স্ট এ অ্যান্সার কে দিয়েছে দেখি। জুহি মল্লিক। ঠিক আছে, তাহলে দেখো এখানে যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে অপশন এ হবে রাইট অ্যান্সার। টু রিলিফ, মানে রিলিফ অফ কনস্টিপেশন অ্যান্ড ফিকাল ইনফেকশন। মানে প্রাইমারি ইন্ডিকেশন অফ অ্যাডমিনিস্ট্রেশন এনিমা কালকে তোমাদের পড়িয়ে দিয়েছি, তোমরা জাস্ট দেখে রাখো যে কোশ্চেন আনসার কি হচ্ছে। হ্যাঁ, নেক্সট কোশ্চেন নাম্বার 2। দেখো, enemas are classified mainly into which two types based on their mode of action? Evacuant, option A, evacuant and retained enemas, oral and parenteral enemas, mechanical and chemical enemas, নাকি হচ্ছে therapeutic and diagnostic enemas? তাহলে কারেক্ট অ্যান্সার হবে এ নাম্বার, evacuant and retained enemas। ঠিক আছে, প্রত্যেকেই পারছো। দেন কোশ্চেন নাম্বার 3। Question number 3 দেখো, which of the following is an example of a purgative মানে evacuant enema solution? তাহলে এর মধ্যে কোনটা হবে? অপশন এ গ্লিসারিন উইথ ওয়াটার, বি অ্যালাম সলিউশন, সিলভার নাইট্রেট সলিউশন, নাকি ডি ট্যানিক অ্যাসিড সলিউশন? অপশন এ গ্লিসারিন উইথ ওয়াটার, কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 4। Which of the following solution is commonly used as an astringent enema to control rectal bleeding and inflammation? কালকে তোমাদের বলছিলাম না যে ব্লিডিং এন্ড ইনফ্লামেশন কোন এনেমা হচ্ছে কন্ট্রোল করে, সেখান থেকেও কোশ্চেন আসে, তো এই ধরনের কোশ্চেন হয়, ঠিক আছে? দেখো, নাম্বার 1 হচ্ছে ট্যানিক অ্যাসিড, হচ্ছে অপশন বি হচ্ছে গ্লিসারিন উইথ ওয়াটার, অপশন সি সোডিয়াম ফসফেট, নাকি অপশন ডি নর্মাল স্যালাইন? তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন এ ট্যানিক অ্যাসিড। Then question number 5 দেখো, which of the following astringent solution is correctly matched with its use in enema therapy? এখানে কি অপশন দেওয়া আছে? অপশন এ অ্যালাম, used to reduce rectal mucosal inflammation and bleeding, অপশন বি গ্লিসারিন, used for astringent effect, অপশন সি সোডিয়াম ফসফেট, used as an astringent, আর ওয়াটার used as a chemical irritant। আচ্ছা, এখানে অপশন বি একজন বলেছো, দাঁড়াও কি নাম জানো, সঙ্গীতা। সঙ্গীতা বলেছো যে হচ্ছে অপশন বি। অপশন বি হবে না, এটা অপশন এ হবে। হ্যাঁ, অ্যালার্ম কি করে? ইউজ টু রিডিউস রেকটাল মিউকোসাল ইনফ্লামেশন এন্ড ব্লিডিং, কারেক্ট অ্যান্সার এ হবে।
Then next দেখো question number 6, which of the following is the main physiological action of a retained enema? বলছে যে রিটেন এনিমা যে রয়েছে তার মেন ফিজিওলজিক্যাল অ্যাকশন কি রয়েছে। তো অপশন এ টু স্টিমুলেট র্যাপিড বাউল ইভাকুয়েশন, অপশন বি টু রিমেইন in the rectum for absorption of medication or fluid, option C to reduce vomiting, আর option D to increase gastric motility। তাহলে এখানে কি হবে কারেক্ট অ্যানসার? ঋতু মন্ডল ঠিক একদম অ্যান্সার দিয়েছে অপশন বি। কারেক্ট অ্যান্সার হবে অপশন বি। এ বলছো বা ডি যারা বলছো কারেক্ট অ্যান্সার কিন্তু ডি হবে। হ্যাঁ, এ বা ডি হবে না। দেখো এখানে কি কি দিয়েছে, যে এখানে কারেক্ট অ্যান্সার বি বলছে টু রিমেন ইন দ্য রেকটাম ফর অ্যাবজর্পশন অফ মেডিকেশন অর ফ্লুইড। ঠিক আছে, বাকিগুলো হবে না। The next question দেখো question number 7, which of the following components is typically found in an evacuant enema solution? বলছে যে ইভাকুয়েন্ট এনিমা সলিউশন যেগুলো রয়েছে তার মধ্যে কোনটা, মানে নিচের যে ইয়েগুলো দেওয়া আছে তার মধ্যে কোন অপশনটা হবে? ফসফেট, সল্ট, ট্যানিক অ্যাসিড, অ্যালাম, নাকি হচ্ছে সিলভার নাইট্রেট। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? কোশ্চেনটা একবার ভালো করে করো। জয়শ্রী একদম ঠিক অ্যান্সার দিয়েছে অপশন এ। ঠিক আছে, কুমকুম এ। তাহলে কারেক্ট অ্যান্সার হবে ফসফেট, সল্ট। যারা বি বলছো ট্যানিক অ্যাসিড হবে না, একটু দেখে নেবে কোশ্চেনটা, ট্যানিক অ্যাসিড কোথায় হবে আর কোথায় ফসফেট সল্ট হবে। হ্যাঁ, কোশ্চেনটা একবার দেখে নেবে। মানে ইভাকুয়েন্ট এনিমার সলিউশনের মধ্যে কি থাকছে কম্পোনেন্ট। দেন নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 8, which of the following is a contraindication for administering an enema? বলছে নিচের যে অপশনগুলো দেওয়া রয়েছে তার মধ্যে কোনটি কন্ট্রাইন্ডিকেশন এনিমা দেওয়ার ক্ষেত্রে? অপশন এ ফিকাল ইনফেকশন, অপশন বি সাসপেক্টেড ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, অপশন সি কনস্টিপেশন, নাকি অপশন ডি প্রি অপারেটিভ বাউল প্রিপারেশন। রাইট অ্যান্সার কি হবে? অপশন বি সাসপেক্টেড ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। তাহলে সেক্ষেত্রে কি কন্ট্রাইন্ডিকেশন আমরা দিতে পারবো না। The next question দেখো question number 9, which of the following is the expected action of a glycerin enema? নিচে যে ফলোইং যে অপশনগুলো দেওয়া রয়েছে তার মধ্যে গ্লিসারিন এনিমার এক্সপেক্টেড অ্যাকশন কি রয়েছে? অপশন এ অ্যাক্টস অ্যাজ অ্যান ইরিটেন্ট টু দ্য বাউল ওয়াল অ্যান্ড হচ্ছে সফটনেস ফেসেস, অপশন বি অ্যাবসর্বস ওয়াটার অ্যান্ড হার্ডেন্স দ্য স্টুল, অপশন সি প্রডিউসেস সিস্টেমিক অ্যান্টি ইনফ্লামেটরি এফেক্টস, নাকি হচ্ছে অপশন ডি কজেস। এখানে দেওয়া আছে অ্যান্সার, তোমরা দেখেও বলে দিতে পারবে। অপশন এ ঠিক আছে, যে acts as an irritant to the bowel wall and হচ্ছে softening tissue. Then question number 10, দেখো which of the following astringent agent used in enemas has antiseptic properties and is also used to treat proctitis? ঠিক আছে, তো এখানে কি হবে কারেক্ট অ্যান্সার? যে অপশন এ সিলভার নাইট্রেট, অপশন বি সোডিয়াম ফসফেট, অপশন সি গ্লিসারিন, নাকি অপশন ডি নর্মাল স্যালাইন। জয়স, আরতি, সায়নী, এই অ্যান্সারটা তোমরা একটু ভুল দিচ্ছ। হ্যাঁ, তোমার এটা কারেক্ট অ্যান্সার হবে এ সিলভার নাইট্রেট, অপশন এ কারেক্ট অ্যান্সার। সৌমিতা, তারপরে আরো অনেকেই এটা কারেক্ট দিয়েছো, জয়শ্রী, অনুশ্রী। ঠিক আছে, অনেকেই তোমরা পারছো। আর যে গ্লাসগো কুমার স্কেলের আমি এমসিকিউ বানানোর টাইম পাইনি, ওটা আমি রেডি করে পরে যেদিন নেক্সট ক্লাস নেবো তখন ডিসকাস করে দেবো। ঠিক আছে, আজকে নিউ টপিক স্টার্ট করছি।
যাদের ধরো এমসিকিউ যেখানে যেখানে ভুল হচ্ছে তারা কারেক্ট করে নেবে, আর সেই এমসিকিউটা মানে পড়বে আরেকবার ভালোভাবে, যে কোথায় ভুল হলো তোমাদের, মানে কনসেপ্ট হয়তো সেই জায়গায় ক্লিয়ার নেই, সেটা আরেকবার দেখে নেবে। হ্যাঁ, আচ্ছা, আজকের নতুন যে টপিকটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে ফ্লুইড ব্যালেন্স অ্যান্ড ইমব্যালেন্স। আগে আমরা ফ্লুইড ব্যালেন্স অ্যান্ড ইমব্যালেন্স পড়বো, তারপরে ইলেকট্রোলাইট ব্যালেন্স ইমব্যালেন্স, অ্যান্ড দেন লাস্ট পড়বো আমরা অ্যাসিড বেস অ্যান্ড ইমব্যালেন্স। হ্যাঁ, কারণ এই যে চ্যাপ্টার গুলো, এগুলো ভীষণ, এই টপিকগুলো ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, আর এখানে বোঝার ব্যাপার রয়েছে। যদি ঠিকঠাক না বুঝতে পারো তাহলে কিন্তু তোমরা এক্সামের সময় পারবে না, ভুল হয়ে যাবে। হুম, আচ্ছা, আমরা এটা স্টার্ট করার আগে আগে পড়ে নিই যে সলিউশন বলতে আমরা কি বুঝি। তোমরা একটু ছোট্ট করে নোট ডাউন করে নিও, নাহলে সলিউশন বলতে আমরা কি বুঝি। হ্যাঁ, সলিউশন কাকে বলবো, যে মিক্সচার অফ দ্য সলভেন্ট অ্যান্ড সলিউট। এবার সলভেন্ট অ্যান্ড সলিউট কাকে বলবো, ধরো 1 গ্লাস ওয়াটারে তোমরা হচ্ছে চিনি দিলে বা লবণ দিলে, ঠিক আছে, লবণ দিয়ে তুমি হচ্ছে লবণ আর চিনি যদি মিক্স করো, ধরো চিনির দরকার নেই, তুমি লবণ মিক্সড করলে 1 গ্লাস জলে, তাহলে এখানে জল আর যে লবণ দিলাম মানে মিক্সড করলাম, তো এই দুটোর মধ্যে হচ্ছে সলভেন্ট কাকে বলবো আর সলিউট কাকে বলবো, কারো কোনো কনসেপ্ট এখানে বলো। শোনা যাচ্ছে সায়নী, ভয়েস শোনা যাচ্ছে? আচ্ছা, মুনমুন ব্যানার্জি, সলভেন্ট হলো ওয়াটার। হ্যাঁ, সলভেন্ট ওয়াটার, আর সলিউট আমরা তাহলে কাকে বলবো, যে লবণ, লবণ যে মিক্সড করলাম সল্ট, সেই সল্টকে আমরা বলবো সলিউট। ঠিক আছে, তাহলে সলিউশন তৈরি করতে গেলে আমাদের কি লাগছে, সলভেন্ট আর সলিউটের মিক্সচারে কি হচ্ছে, সলিউশন তৈরি হচ্ছে। তাহলে বডি ফ্লুইড ইজ ইন ফর্ম অফ সলিউশন, তাহলে আমাদের বডিতে যে ফ্লুইড রয়েছে সেটা কি ধরনের হচ্ছে, ওয়ান টাইপ অফ সলিউশন। ঠিক আছে, যেটাতে কি থাকছে, প্লাজমা থাকছে, রেড ব্লাড সেল থাকছে, হোয়াইট ব্লাড সেল থাকছে, সব রকম থাকছে, মিক্সড থাকছে। তো দেখো, আর আরেকটা জিনিস এখানে তোমাদের আগে, যে অসমোসিস এন্ড ডিফিউশনের মধ্যে ডিফারেন্স কি রয়েছে। অসমোসিস হলো যখন ওয়াটার মুভমেন্ট করছে, ঠিক আছে, ওয়াটার যখন মুভমেন্ট করছে মানে হচ্ছে সলভেন্ট মুভমেন্ট করছে, যে ফ্লুইড মুভমেন্ট ফ্রম লোয়ার সলিউট টু হায়ার সলিউট ইন সেমি পারমিয়েবল মেমব্রেন। যখন কি করছে, সেমি পারমিয়েবল মেমব্রেন থেকে ফ্লুইড বা ওয়াটার লো সলিউট বা লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনে কি হচ্ছে, মুভমেন্ট করছে, তখন সেটাকে আমরা বলছি অসমোসিস। আর ডিফিউশন কখন বলবো, যে ডিফিউশনের ক্ষেত্রে কে মুভমেন্ট করবে, ওয়াটার মুভমেন্ট করবে না, সলিউট মুভমেন্ট করবে। ঠিক আছে, তো সলিউট কিরকম মুভমেন্ট করবে, সলিউট মুভমেন্ট ফ্রম হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন, তখন সেটাকে আমরা বলবো অসমোসিস। অন্তরা ঠিক লিখেছো একদম। অন্তরা মানুষই, অসমোসিস হচ্ছে ওয়াটার ট্রান্সফার, ডিফিউশন মলিকুলস। হ্যাঁ, একদম ঠিক। আচ্ছা, এইবার দেখো এখানে কি বলছে, যে রেগুলেশন অফ দ্য অ্যামাউন্ট অফ লিকুইড ইন দ্য বডি কল্ড হচ্ছে ফ্লুইড ব্যালেন্স। ফ্লুইড ব্যালেন্স বলতে আমরা কি বুঝি, যখন আমাদের বডিতে অ্যামাউন্ট অফ লিকুইড রেগুলেশন কি হচ্ছে, মানে ঠিকঠাক ভাবে হচ্ছে, তখন সেটাকে আমরা বলছি ফ্লুইড ব্যালেন্স। দেন দেখো, যে এ হেলদি অ্যাডাল্ট পারসন 60% পার্ট অফ টোটাল বডি ওয়েট ইজ ওয়াটার অর ফ্লুইড। তাহলে কি হচ্ছে, একজন হেলদি অ্যাডাল্ট পারসনের ক্ষেত্রে টোটাল বডি ওয়েট এর কতটা ওয়াটার অর ফ্লুইড থাকছে, 60%। এটা কোশ্চেন আসে। হ্যাঁ,
যে টোটাল বডি ওয়েটের কত পার্সেন্ট থাকে হচ্ছে অ্যাডাল্টদের ক্ষেত্রে, তো 60%। দেন দেখো যে এজ গ্রুপ দিয়ে দেওয়া আছে আর কাদের কোন এজে কতটা থাকবে। দেখো 55 to 60% ইন নর্মাল অ্যাডাল্ট ফিমেল, যদি নর্মাল অ্যাডাল্ট ফিমেলদের ক্ষেত্রে 55 to 60%। তো নর্মাল অ্যাডাল্ট মেল যদি থাকে তাহলে সেক্ষেত্রে 60 to 65%, মানে টোটাল বডি ওয়েটের কি থাকছে, ওয়াটার অর ফ্লুইড থাকছে। সব থেকে বেশি থাকছে কাদের, চিলড্রেন অর ইনফ্যান্টদের, কত থাকছে 80%। আর হচ্ছে তোমার যে যারা ওল্ড এজ পার্সন রয়েছে তাদের 55%। এই চারটে পয়েন্ট তোমরা একটু মাথায় রাখবে ভালোভাবে, যে কাদের কতটা টোটাল বডি ওয়েটের হচ্ছে ফ্লুইড থাকছে, ঠিক আছে, কত পার্সেন্ট। দেন দেখো এখানে যেটা বলেছে যে কমপ্লিট ফ্লুইড অফ বডি ডিভাইডেড ইনটু টু কম্পার্টমেন্ট, দুটো কম্পার্টমেন্টে ভাগ করা হয়েছে, একটা ক্যাপিলারি ওয়াল আর একটা হচ্ছে সেল মেমব্রেন। দেখো যে ইন্ট্রাসেলুলার ফ্লুইড, ইন্ট্রাসেলুলার ফ্লুইড বলতে আমরা কি বুঝি, যে উইদিন দ্য সেল, সেলের মধ্যে যে ফ্লুইডটা থাকছে সেটাকে আমরা ইন্ট্রাসেলুলার ফ্লুইড বলছি। আর এক্সট্রা সেলুলার ফ্লুইড বলতে কি বুঝি, আউটসাইড দ্য সেল, সেল থেকে যখন বাইরে ফ্লুইড থাকছে তখন সেটাকে আমরা বলছি এক্সট্রা সেলুলার ফ্লুইড। তো দেখো এখানে ইন্ট্রাসেলুলার ফ্লুইড কি, যে অ্যাপ্রক্সিমেটলি 2/3 মানে 66% অফ টোটাল ফ্লুইড প্রেজেন্ট ইনটু বডি আর হচ্ছে ইন্ট্রাসেলুলার ফ্লুইড। মানে বলছে যে অ্যাপ্রক্সিমেটলি কত থাকছে, 66% টোটাল ফ্লুইড যে প্রেজেন্ট থাকছে তার হচ্ছে 66% থাকছে ইন্ট্রাসেলুলার ফ্লুইড। ইট ইজ দ্য ফ্লুইড প্রেজেন্ট উইদিন দ্য সেল, যেটা তোমাদের বললাম যে ইন্ট্রাসেলুলার ফ্লুইড কি, যে উইদিন দ্য সেল, সেলের মধ্যে যখন যে ফ্লুইড থাকছে তখন আমরা ইন্ট্রাসেলুলার ফ্লুইড বলছি। তো এই ইট ফর্মস 40% অফ টোটাল বডি ওয়েট, আমাদের যে টোটাল বডি ওয়েট তার 40% কি তৈরি, কোথা থেকে তৈরি হচ্ছে, যে ইন্ট্রাসেলুলার ফ্লুইড থেকে তৈরি হচ্ছে। ঠিক আছে, মানে তোমাদের ধরো টোটাল যে বডি ওয়েট হচ্ছে তার 40% হচ্ছে ইন্ট্রাসেলুলার ফ্লুইড থেকে তৈরি হচ্ছে, মানে সেই টোটাল বডি ওয়েটটা আসছে। দেন নেক্সট দেখো নাম্বার 2 এক্সট্রা সেলুলার ফ্লুইড, এক্সট্রা সেলুলার ফ্লুইড কি, অ্যাপ্রক্সিমেটলি 1/3 মানে 33% অফ অল বডি ওয়াটার ইজ এক্সট্রা সেলুলার ফ্লুইড। যেটা হচ্ছে আউটসাইড দ্য সেল থাকছে ফ্লুইড প্রেজেন্ট থাকছে সেটাকে আমরা এক্সট্রা সেলুলার ফ্লুইড বলছি। এটা ইট ফর্মস 20% পার্ট অফ টোটাল বডি ওয়েট, টোটাল বডি ওয়েটের কত পার্সেন্ট হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইড থেকে তৈরি হচ্ছে, 20%। ঠিক আছে, বোঝা যাচ্ছে সবার, একবার রেসপন্স করো। আচ্ছা ঠিক আছে। দেন দেখো যে এক্সট্রা সেলুলার ফ্লুইড এগেন ডিভাইডেড ইনটু ফলোইং কম্পার্টমেন্ট, মানে বলছে যে আমরা যে এক্সট্রা সেলুলার ফ্লুইড দেখছি সেটাকে আবার কতগুলো ভাগে ভাগ করা হয়েছে, মানে মেইনলি 3টে ভাগে ভাগ করা হয়েছে। কি কি, নাম্বার 1 হচ্ছে ইন্ট্রাভাস্কুলার কম্পার্টমেন্ট। ইন্ট্রাভাস্কুলার কম্পার্টমেন্ট মানে কি, যখন ভেসেলস এর মধ্যে থাকছে তখন সেটাকে আমরা বলছি ইন্ট্রাভাস্কুলার কম্পার্টমেন্ট। ঠিক আছে, যেমন দেখো এখানে মেনলি 1/4 of the extracellular fluid is plasma and present into the blood capillaries, বলছে 1/4 extracellular fluid এর কি থাকছে, প্লাজমা, যেটা হচ্ছে প্রেজেন্ট থাকছে কোথায়, ব্লাড ক্যাপিলারিসে। তো বললাম না, ব্লাড ক্যাপিলারিস বা ব্লাড ভেসেলের মধ্যে যখন ফ্লুইড প্রেজেন্ট থাকবে তখন সেটাকে আমরা ইন্ট্রাভাস্কুলার কম্পার্টমেন্ট বলে থাকি। দেন দেখো নাম্বার 2 ইন্টারস্টেশিয়াল কম্পার্টমেন্ট অর টিস্যু ফ্লুইড। টিস্যু ফ্লুইড বলতে কি বলছে, যখন মাইক্রোফোন অন আছে কারো, একটু অফ করো। ম্যাম আপনি সবাইকে মিউট করে দিন। দাঁড়াও, ঠিক আছে। আচ্ছা, তো ইন্টারস্টেশিয়াল ফ্লুইড কম্পার্টমেন্ট অর টিস্যু ফ্লুইড কি বললাম, যে মেনলি 2/3 of the extracellular fluid is the fluid between cells or in the tissue spaces, মানে যখন কি থাকছে যে 2/3
2/3 পার্ট কি হচ্ছে এক্সট্রাসেলুলার ফ্লুইডের, যখন কি থাকছে ফ্লুইডের মানে সেলের ভেতরে বা টিস্যুর মধ্যে, টিস্যু স্পেসের মধ্যে যখন থাকছে তখন সেটাকে ইন্টারস্টেশিয়াল কম্পার্টমেন্ট বা টিস্যু ফ্লুইড বলা হচ্ছে। দেন নেক্সট দেখো পয়েন্ট নাম্বার 3, যে ট্রান্সসেলুলার ফ্লুইড অর থার্ড স্পেস ফ্লুইড বলতে আমরা কি বুঝবো, যে ইট ইজ এ মাইনর পার্ট প্রেজেন্ট ইনটু দ্য সেরিব্রো, মানে খুব কম পরিমাণে যে ফ্লুইড গুলো প্রেজেন্ট থাকে সেগুলো হচ্ছে থার্ড স্পেস ফ্লুইড বলা হয়। যেমন ওগুলো থার্ড স্পেস মানে স্পেসে থাকে, কিছু কিছু স্পেসে থাকে। যেমন দেখো সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, যেমন সিএসএফ যেটাকে আমরা বলে থাকি সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, খুব কম পরিমাণে থাকে তো সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। তারপরে দেখো পেরিকার্ডিয়াল ফ্লুইড যেটা হার্টে থাকে, সাইনোভিয়াল ফ্লুইড যেটা জয়েন্টে থাকে, তারপরে ইন্ট্রাঅকুলার অ্যান্ড হচ্ছে প্লুরাল ফ্লুইড, ইন্ট্রাঅকুলার যেটা আমাদের চোখে থাকে আর হচ্ছে প্লুরাল ফ্লুইড যেটা আমাদের লাংসে থাকে। অর ইন সোয়েট অ্যান্ড হচ্ছে ডাইজেস্টিভ সিক্রেশন, তার সাথে কিছু সোয়েট অ্যান্ড ডাইজেস্টিভ সিক্রেশন রয়েছে। তো এগুলোকে আমরা ট্রান্সসেলুলার ফ্লুইড অর থার্ড স্পেস ফ্লুইড বলছি, ঠিক আছে। দেন তারপর দেখো যে সাম ফ্লুইড মুভস ফ্রম নর্মাল টু অ্যাবনর্মাল প্লেস কল ট্র্যাপড ফ্লুইড। এই ট্র্যাপড ফ্লুইডটা একটু মনে রাখবে, যে ট্র্যাপড ফ্লুইড বলতে আমরা কি বুঝি, যে কিছু ফ্লুইড রয়েছে যেগুলো নর্মাল থেকে অ্যাবনর্মাল প্লেসের দিকে হচ্ছে মুভমেন্ট করে, তখন সেটাকে আমরা বলছি ট্র্যাপড ফ্লুইড। হুইচ রিপ্রেজেন্ট ফ্লুইড ভলিউম লস্ট, যেটা কি রিপ্রেজেন্ট করে যে ফ্লুইড ভলিউম লস হচ্ছে নাকি হচ্ছে বাড়ছে। তো ফ্লুইড ভলিউম লসকে মেইনলি রিপ্রেজেন্ট করে হচ্ছে ট্র্যাপড ফ্লুইড। যেমন এখানে এক্সাম্পল দেখো যে ফ্লুইড অফ অ্যাসাইটিস অর ইডিমা এটসেট্রা। তো অ্যাসাইটিস যদি হয় তাহলে কি হবে, জল জমে যায়, তো সেটা কি হচ্ছে তাহলে নর্মাল থেকে অ্যাবনর্মালের দিকে পৌঁছাচ্ছে। তো অ্যাসাইটিস হলে আমরা বুঝবো যে এক্সেস জল জমছে, ঠিক আছে। তো এটা হচ্ছে ওয়ান টাইপ অফ ট্র্যাপড ফ্লুইড। তারপরে দেখো ইডিমা, ইডিমা যে পেশেন্টের হচ্ছে ওটা যেহেতু এক্সেস জল ওখানে জমছে, ফ্লুইড জমছে, সেই কারণেই ইডিমা হচ্ছে। দেন নেক্সট পয়েন্ট দেখো যে ওবেস পারসন অর ফ্যাটি ওমেন বডি কন্টেন লেস বডি ওয়াটার। বলছে ধরো এখানে কোশ্চেন দিতে পারে যে ওবেস পারসন রয়েছে তাহলে তার বডি যে বডিতে ওয়াটার কিরকম থাকবে, বেশি থাকবে নাকি কম হবে, এরকম কোশ্চেন দেয়। হ্যাঁ, তো এখানে হবে লেস বডি ওয়াটার। কারণ কি, বিকজ ফ্যাট সেল কন্টেন লেস ওয়াটার, কারণ যে ফ্যাট সেল গুলো রয়েছে সেগুলো বেশি জল ধরে রাখতে পারে না। ইট কন্টেন্স ফ্যাট গবলেট, এর মধ্যে কি থাকে, ফ্যাট গবলেট বেশি পরিমাণে থাকে, মানে ওয়াটার বা ফ্লুইডের পরিমাণ বেশি থাকে না, সেই কারণে এদের হচ্ছে বডিতে হচ্ছে ওয়াটারের পরিমাণটা কম থাকে। দেখো ডিউ টু ফ্যাট ডিপোজিশন অ্যান্ড লস অফ মাসেল মাস ওল্ড এজ পারসন বডি কন্টেন লেস অ্যামাউন্ট অফ ওয়াটার, কত থাকছে 45%। সো মোর রিস্ক অফ ফ্লুইড ইমব্যালেন্স ইন ওল্ড এজ। এখানে একটা কোশ্চেন হয় যে ওল্ড এজদের ক্ষেত্রে যে ফ্লুইড ইমব্যালেন্স হওয়ার যে একটা রিস্ক এটা বেশি হয় কেন, কারণ হচ্ছে ফ্যাট ডিপোজিশন অ্যান্ড লস, মানে মাসেল লস হয় তাদের, ঠিক আছে। মাসেল মাস যে রয়েছে সেটা ওল্ড এজদের ক্ষেত্রে কম হয় আর ফ্যাট ডিপোজিশনও কম হয়, আর সেই কারণেই কি হয় ওয়াটার কম পরিমাণ থাকে তাদের বডিতে, আর সেই কারণে হচ্ছে ফ্লুইড ইমব্যালেন্স হওয়ার একটা চান্স থাকে। দেন নেক্সট স্লাইড দেখো যে ফ্লুইড লস্ট বাই স্কিন অ্যান্ড লাংস কল্ড ইনসেন্সিবল লস। তো এইটা একটু মনে রাখবে তোমরা, ইম্পর্টেন্ট আছে যে ইনসেন্সিবল লস বলতে আমরা কি বুঝি। তোমরা দেখলে যে ইনসেন্সিবল লস হচ্ছে স্কিন বা লাংসের মাধ্যমে যখন ফ্লুইড লস্ট হবে তখন সেটাকে আমরা ইনসেন্সিবল লস বলে থাকি, ঠিক আছে। তারপর এখানে দেখো আরেকটা পয়েন্ট আছে যে নর্মাল ফ্লুইড রিকোয়ারমেন্ট ফর এ মডারেট অ্যাক্টিভিটি পারসন ইজ যে 2600 ml পার ডে। তাহলে একজন যদি নর্মাল যে পারসন থাকে তাহলে তার প্রতিদিন কতটা রিকোয়ারমেন্ট হবে, মানে একটা মডারেট অ্যাক্টিভিটি যদি করে তাহলে ফ্লুইড রিকোয়ারমেন্ট কতটা হবে নর্মালি। তো হচ্ছে এখানে দেওয়া আছে যে 2600 ml পার ডেতে 2600 ml, এটা নর্মাল। তারপর দেখো এখানে ফ্লুইড ইনটেক অ্যান্ড আউটপুট মেনটেন বাই দ্য বডি হোমিওস্ট্যাসিস। হোমিওস্ট্যাসিস বলতে কি বুঝি আমরা, হোমিওস্ট্যাসিস কাকে বলবো, যে বডি
body help the environment to maintain the internal balance, fluid balance. বডি কি করছে, আমাদের যে ইন্টারনাল ফ্লুইড ব্যালেন্সকে মেনটেন করছে, এর যে প্রসেসের মাধ্যমে হচ্ছে, এই প্রসেসকে আমরা হোমিওস্ট্যাসিস বলে থাকি। ঠিক আছে, হোমিওস্ট্যাসিস বোঝা গেল? আচ্ছা, স্বপ্না বুঝতে পারোনি। হোমিওস্ট্যাসিস হলো the process which help the body to maintain a stable internal environment fluid balance. মানে আমাদের যে ধরো আমাদের যে বডির মধ্যে যে ইন্টারনাল এনভায়রনমেন্ট রয়েছে, তার মধ্যে কি হচ্ছে, যে ফ্লুইড ব্যালেন্সটা মেনটেন হচ্ছে যে প্রসেসে, সেটাকে বলা হচ্ছে হোমিওস্ট্যাসিস। বোঝা গেল হোমিওস্ট্যাসিস? এখানে মেন কথা হলো যে আমাদের বডিতে যে হচ্ছে ফ্লুইডের ব্যালেন্স মানে মেনটেন হচ্ছে, এই মেনটেনটাকে বলা হচ্ছে হোমিওস্ট্যাসিস, শর্টে যদি বলো। দেন নেক্সট দেখো যে হোমোস্ট্যাসিস বলতে আমরা কি বুঝি, যে ব্লাড ব্যালেন্স হেল্প টু স্টপ ব্লিডিং। ব্লাডের যে ব্যালেন্স রয়েছে, যেটা কি করছে, ব্লিডিং বন্ধ করতে হেল্প করছে, এই যে প্রসেস, এটাকে আমরা হোমোস্ট্যাসিস বলছি। হোমিওস্ট্যাসিস আর হোমোস্ট্যাসিসের মধ্যে ডিফারেন্স বোঝা গেছে? ঠিক আছে, হোমিওস্ট্যাসিস হচ্ছে যেটা আমাদের বডিতে ফ্লুইড ব্যালেন্স মেনটেন করে, সেটা হচ্ছে হোমিওস্ট্যাসিস। আর হিমোস্ট্যাসিস হচ্ছে ব্লাড ব্যালেন্স হেল্প টু স্টপ ব্লিডিং এর সময় যে ব্লাড ব্যালেন্স থাকছে, যেটা হচ্ছে ব্লিডিং স্টপ করতে হেল্প করছে, সেই প্রসেসকে বলছে হিমোস্ট্যাসিস। দেন দেখো এখানে নেক্সট পয়েন্ট, যে টোটাল ইনটেক এন্ড টোটাল আউটপুট। তো টোটাল ইনটেকের মধ্যে কি বলছে, যে বাই ইনজেস্টেড ওয়াটার, এটা জাস্ট এই চার্টটা দেখে রাখবে, ঠিক আছে, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, জাস্ট দেখে রাখবে তোমরা, যে বাই ইনজেস্টেড ওয়াটার ইনজেস্ট করছে কতটা, হচ্ছে 1200 থেকে 1500 ml। তাহলে টোটাল আউটপুট কত হচ্ছে, বাই কিডনির মাধ্যমে কতটা আউটপুট হচ্ছে, ইউরিনের ফর্মে বেরিয়ে যাচ্ছে 1500 ml। তাহলে হচ্ছে 1200 থেকে 1500 ml ইনটেক করলো কিডনির মাধ্যমে, সেই ওয়াটারটা আবার আউটপুট হয়ে কতটা বেরোলো, 1500 ml। দেন দেখো বাই ইনজেস্টেড ফুড, ধরো ফুড একটা মানে কোন একটা পার্সন ফুড খেলো, তাহলে সেক্ষেত্রে কতটা ইনটেক হলো, 400 থেকে 1100 ml। টোটাল আউটপুট কি হলো, বাই সোয়েটিং এর মাধ্যমে স্কিনের মধ্যে দিয়ে কি হচ্ছে, বেরিয়ে যাচ্ছে কতটা, 600 থেকে 800 ml। দেন দেখো মেটাবলিক অক্সিডেশনে কতটা ইনটেক করলো, 300 ml। বাই লাংস ভাপরের মাধ্যমে বেরিয়ে গেল কত, 400 থেকে 600 ml। আবার কি হতে পারে এটাই, বাই জিআইটি ডেফিকেশনের মাধ্যমে 100 ml। তাহলে টোটাল দাঁড়ালো ইনটেক কত, 2300 থেকে 2900 ml, অ্যাভারেজ হচ্ছে 2600 ml। এই অ্যাভারেজ যে ইনটেকটা, টোটাল ইনটেক, এটা মনে রাখবে যে 2600 ml, আর টোটাল আউটপুট কত, 2600 থেকে 3000 ml, এটাও অ্যাভারেজ কত, 2600 ml। ঠিক আছে, তার মানে যতটা ইনটেক করছে ততটাই বেরিয়ে যাচ্ছে টোটাল যদি দেখা যায়। দেন নেক্সট দেখো নর্মাল ফ্লুইড রিকোয়ারমেন্ট অ্যাকর্ডিং টু এজ অনুযায়ী, মানে কোন এজে কতটা ফ্লুইড রিকোয়ারমেন্ট রয়েছে নরমালি। নিউবর্নদের ক্ষেত্রে কত, এই 80 থেকে 100 ml পার কেজি অফ বডি ওয়েট, মানে পার কেজি অফ বডি ওয়েটে কত, 80 থেকে 100 ml। তারপর দেখো 0 to 1 year যদি হয়, তাহলে 100 থেকে 150 ml পার কেজি, এগুলো জাস্ট দেখে রাখবে।
আর হচ্ছে 1 থেকে 2 বছর যদি হয় 100 থেকে 125 ml পার কেজি, 1 থেকে 10 বছর হচ্ছে 75 থেকে 100 ml পার কেজি, আর 11 থেকে 18 বছর যদি হয় তাহলে 50 থেকে 75 ml পার কেজি। অ্যাডাল্টদের ক্ষেত্রে কত হচ্ছে 40 থেকে 50 ml পার কেজি ডে। তাহলে বলো, ধরো একটা অ্যাডাল্টের 50 কেজি বডি ওয়েট, তাহলে সেক্ষেত্রে তার হচ্ছে কতটা নর্মাল ফ্লুইড রিকোয়ারমেন্ট হবে বলো? হুম, 2500 ml। ঠিক আছে, 2500 ml রিকোয়ারমেন্ট হবে। নেক্সট দেখো যে ফ্লুইড হোমিওস্ট্যাসিস মেকানিজম, এই যে যেটা আমি তোমাদের বললাম যে হোমিওস্ট্যাসিস ইজ এ টার্ম দ্যাট ইন্ডিকেটস দ্য রিলেটিভ স্ট্যাবিলিটি অফ দ্য ইন্টারনাল এনভায়রনমেন্ট, মানে ব্লাডের মধ্যে যে ইন্টারনাল এনভায়রনমেন্ট রয়েছে তার যে হচ্ছে ব্যালেন্সটা মেনটেন করছে, এটাকে বলা হচ্ছে হোমিওস্ট্যাসিস। কিডনি ইজ দ্য মাস্টার কেমিস্ট অফ দ্য বডি, এটা মনে রাখবে যে মাস্টার কেমিস্ট অফ দ্য বডি কাকে বলা হয়, তো কিডনিকে। এটা অ্যানাটমির পার্ট চলে আসলো, কিন্তু এটা একটু মাথায় রাখবে তোমরা। Which play major role in controlling fluid and electrolyte balance, কেন বলা হচ্ছে যে মাস্টার কেমিস্ট কেন বলা হয়, কারণ কিডনি কি করে হচ্ছে ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স কে হচ্ছে কন্ট্রোল করে, কন্ট্রোলের ক্ষেত্রে মেজর রোল প্লে করে, ঠিক আছে, সেই জন্যই হচ্ছে মাস্টার কেমিস্ট বলা হয়। দেন নেক্সট পয়েন্ট দেখো যে কিডনি ফিল্টার্স 180 লিটার ফিল্ট্রেট বাই প্লাজমা ডেইলি, বাট only excrete 1.5 liter urine and remaining fluid again reabsorbed by its tubule, মানে এখানে বলছে যে কিডনি ফিল্টার করছে কতটা প্লাজমাকে প্রতিদিন কতটা ফিল্টার করছে 180 লিটার ফিল্টার করছে ডেইলি, কিন্তু এক্সক্রিট করছে কত, মানে বের করে দিচ্ছে কত, যে ফিল্টার করার পর কতটা বের করছে 1.5 লিটার ইউরিন, মানে ফিল্টার করার পর যে মানে বর্জ্য পদার্থগুলো রয়েছে সেটা ইউরিনের মাধ্যমে হচ্ছে 1.5 লিটার বের করে দিচ্ছে, এবং যেটা পড়ে থাকছে রিমেইনিং ফ্লুইড যেটা পড়ে থাকছে সেটা আবার কি করছে, রিঅ্যাবজর্ব করছে, কিসের মাধ্যমে, টিবিউলসের মাধ্যমে আবার রিঅ্যাবজর্ব করে নিচ্ছে। বোঝা গেল এই জায়গাটা? দেন নেক্সট পয়েন্ট দেখো যে থাইরক্সিন। থাইরক্সিন যেটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে থাইরক্সিন হরমোন হচ্ছে নিঃসৃত হয়, কি করছে, ইনক্রিজ জিএফআর এন্ড ইউরিন আউটপুট বাই ইনক্রিজিং রেনাল সার্কুলেশন। ইউরিন আউটপুট এবং রেনাল যে সার্কুলেশন ইনক্রিজ করছে, এবং জিএফআর গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটকে ইনক্রিজ করছে কে, থাইরক্সিন, ঠিক আছে। আর অ্যালডোস্টেরন এ মিনারেল কর্টিকো না দাঁড়া সরি mineral corticosteroid by the adrenal gland causes retention of sodium, H2O মানে water, and হচ্ছে chloride or excretion of হচ্ছে potassium and হচ্ছে H+ ion। মানে এখানে কি বলতে চাইছে যে অ্যালডোস্টেরন যে হরমোন রয়েছে, মিনারেলোকর্টিকয়েড যেটা অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে নিঃসৃত হচ্ছে, সেটা কি করছে, রিটেনশন অফ দ্য সোডিয়ামকে রিটেনশন করছে, তার সাথে ওয়াটার রিটেনশন করছে এবং ক্লোরাইডকে রিটেনশন করছে বা এক্সক্রেশন করছে,
পটাশিয়াম এবং H+ আয়নকে। দেন নেক্সট দেখো ADH also play important role in regulation of fluid and electrolyte balance। মানে ADH যে হরমোন রয়েছে সেটা কি করছে, ইম্পর্টেন্ট প্লে রোল করছে কোন ক্ষেত্রে, রেগুলেশন অফ ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স। যে ইলেকট্রোলাইট ব্যালেন্স এবং ফ্লুইড ব্যালেন্স এটাকে রেগুলেশনে হেল্প করছে কে, ADH হরমোন। 10 ml water is released by metabolism of each 100 calories of fat and carbohydrate or protein। যদি 100 ক্যালোরিজ ফ্যাট বা কার্বোহাইড্রেট বা প্রোটিন ইনটেক করা হয় তাহলে সেটা মেটাবলিজম হয়ে কতটা ওয়াটার রিলিজ করছে, 10 ml। দেন নেক্সট দেখো ফ্লুইড ইমব্যালেন্স। ফ্লুইড ইমব্যালেন্স বলতে আমরা কি বুঝি, যে ফেলিওর অফ রেগুলেশন অফ দ্য অ্যামাউন্ট অফ লিকুইড ইন দ্য বডি। তাহলে ফ্লুইড ইমব্যালেন্স আমরা কি বুঝবো, যে ফেলিওর অফ রেগুলেশন অফ দ্য অ্যামাউন্ট অফ লিকুইড ইন দ্য বডি। বডিতে যখন আমাদের যে ফ্লুইড বা ওয়াটার রয়েছে সেটার রেগুলেশনে কি হচ্ছে, ফেলিওর হচ্ছে, মানে অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে, তখন সেটাকে আমরা বলছি ইমব্যালেন্স। তো দেখো এখানে ইনফ্যান্ট অ্যান্ড ওল্ডার অ্যাডাল্ট আর অ্যাট এ গ্রেটার রিস্ক অফ ফ্লুইড ইমব্যালেন্স। মানে এখানে বলছে যে গ্রেটার রিস্ক অফ ফ্লুইড ইমব্যালেন্সে আমরা কাদের ধরবো, ইনফ্যান্ট অ্যান্ড ওল্ডার অ্যাডাল্টদের, ঠিক আছে। So they should need a monitor closely for fluid imbalance। সেই জন্যই ইনফ্যান্ট এবং ওল্ডার যে অ্যাডাল্ট রয়েছেন তাদেরকে ক্লোজলি মনিটর করা দরকার, কারণ তাদের যখন তখন কি হতে পারে, ফ্লুইড ইমব্যালেন্স হতে পারে। দেন নেক্সট পয়েন্ট দেখো, ইফ অনলি ওয়াটার ইজ লস্ট ইজ কল্ড ডিহাইড্রেশন। এবার ডিহাইড্রেশন আমরা কখন বলবো, যদি শুধুমাত্র ওয়াটার লস হয় তখন সেটাকে আমরা ডিহাইড্রেশন বলবো, ঠিক আছে। সো ইন ডিহাইড্রেশন ওয়াটার ইজ দ্য প্রাইমারি ডেফিসিয়েন্সি। তাহলে ডিহাইড্রেশনের ক্ষেত্রে প্রাইমারি ডেফিসিয়েন্সি আমরা কি বলতে পারি, যে ওয়াটার লস রেজাল্টিং ইন ইনক্রিজড লেভেল অফ ইলেকট্রোলাইট অর হাইপারটোনাসিটি। এটা কি কোথা থেকে হতে পারে, যে এর ফলে কি হতে পারে, যে হাইপারটোনাসিটি ইনক্রিজড হতে পারে, বেড়ে যেতে পারে, বা ইলেকট্রোলাইট লেভেল বেড়ে যেতে পারে ডিহাইড্রেশনের কারণে। দেন নাম্বার 1 দেখো, যে হাইপোভলিমিয়া। হাইপোভলিমিয়া বলতে আমরা কি বুঝি, বা ফ্লুইড ভলিউম ডেফিসিট অর এ নেগেটিভ ফ্লুইড ব্যালেন্স অর ডিহাইড্রেশন বলতে আমরা কি বুঝি, যে ফ্লুইড ইনটেক that fail to matched fluid losses। matched fluid losses বলছে যে ফ্লুইড ইনটেক যেটা কি করছে, যে অনেক পরিমাণে মানে কম পরিমাণে হচ্ছে ফ্লুইড লস করছে, সেটাকে বলছে হাইপোভলিমিয়া, ঠিক আছে। an abnormal decrease in the volume of circulating blood or extracellular fluid। abnormal decrease হচ্ছে ভলিউম কিসে হচ্ছে, যে এক্সট্রা সেলুলার ফ্লুইডে যে ব্লাড সার্কুলেশন সেখানে হচ্ছে তোমার অ্যাবনর্মাল ডিক্রিজ হচ্ছে, সেটাকে আমরা বলছি হাইপোভলিমিয়া। দেন দেখো আরেকটা যেটা, যে এ নেগেটিভ ফ্লুইড ব্যালেন্স যেটাকে ফ্লুইড ডেফিসিট আমরা বলছি, অকার when fluid are lost by vomiting, diarrhea, bleeding or diaphoresis। তো হাইপোভলিমিয়া আমরা কখন দেখতে পাবো, কখন দেখা যাবে, যদি কোনো পেশেন্ট ভমিটিং করে এক্সেসিভ পরিমাণে তাহলে সেক্ষেত্রেও হাইপোভলিমিয়া হতে পারে, বা ডায়রিয়া যদি থাকে কোনো পেশেন্টের তাহলে সেক্ষেত্রেও হতে পারে, ব্লিডিং এর ক্ষেত্রেও হতে পারে। দেন নেক্সট দেখো, লেভেল অফ হিমোগ্লোবিন অ্যান্ড পিসিভি প্যাকেট সেল ভলিউম আর ইনক্রিজড ইন ডিহাইড্রেশন। যখন ডিহাইড্রেশন হচ্ছে তখন পেশেন্টের যে কি কি বেড়ে যেতে পারে, হিমোগ্লোবিন লেভেল বেড়ে যেতে পারে, তার সঙ্গে পিসিভি বেড়ে যেতে পারে, প্যাকেট সেল যে ভলিউম রয়েছে সেটাও বেড়ে যেতে পারে। দেখো হাইপোভলিমিয়া এর মধ্যে নাম্বার 1 কি বলেছে, যে আইসোটনিক ডিহাইড্রেশন। আইসোটনিক ডিহাইড্রেশন অলসো কল্ড অ্যাজ হাইপোভলিমিয়া।
কি বলছে এখানে যে লস ওয়াটার অ্যান্ড ডিসলভ ইলেকট্রোলাইট ইকুয়ালি, মানে ওয়াটার তো লস হচ্ছেই, তার সাথে যে ডিসলভ ইলেকট্রোলাইট রয়েছে সেই ইলেকট্রোলাইট গুলো কি ভাবে লস হচ্ছে, তখন সেটাকে বলছে আইসোটনিক ডিহাইড্রেশন। তো নেক্সট পয়েন্ট দেখো যে ডিক্রিজ টিস্যু পারফিউশন ডিউ টু ডিক্রিজ ব্লাড ভলিউম। এক্ষেত্রে কি হচ্ছে যে আইসোটনিক ডিহাইড্রেশনের ক্ষেত্রে কি হচ্ছে যে টিস্যু পারফিউশন ডিক্রিজ হচ্ছে। কেন? কারণ কি ডিক্রিজ ব্লাড ভলিউম, যেহেতু ব্লাড ভলিউম ডিক্রিজ হচ্ছে সেই কারণে হচ্ছে টিস্যু পারফিউশনও কমে যাচ্ছে। এবার টিস্যু পারফিউশন তোমরা প্রত্যেকেই জানো যে পারফিউশন কখন আমরা বলবো, টিস্যু পারফিউশন কখন আমরা বলবো, তোমরা প্রত্যেকে পড়েছো। আচ্ছা, টিস্যু পারফিউশন আমরা তখনই বলবো যখন ব্লাড থেকে অক্সিজেন কি হচ্ছে টিস্যুতে পৌঁছায়, তখন সেটাকে আমরা বলছি টিস্যু পারফিউশন। নেক্সট দেখো ইট ইজ মোস্ট কমন টাইপ অফ ডিহাইড্রেশন। তাহলে তোমাদের এখান থেকে কোশ্চেন আসে যে মোস্ট কমন টাইপ অফ ডিহাইড্রেশন আমরা কোন ডিহাইড্রেশনকে বলবো? আইসোটনিক ডিহাইড্রেশন। দেখো কজেস কি কি কারণে আইসোটনিক ডিহাইড্রেশন হতে পারে। ইনঅ্যাডিকুয়েট ফ্লুইড ইনটেক অ্যান্ড এক্সেস লস অফ আইসোটনিক বডি ফ্লুইড, মানে ইনঅ্যাডিকুয়েট ফ্লুইড ইনটেক হচ্ছে কিন্তু তার সাথে কি হচ্ছে এক্সেস পরিমাণে হচ্ছে আইসোটনিক মানে ওয়াটার এবং তার সঙ্গে ইলেকট্রোলাইট সমানভাবে হচ্ছে লস হচ্ছে, ঠিক আছে। দেন নেক্সট দেখো হাইপারটনিক ডিহাইড্রেশন এক্সপ্যান্ড প্লাজমা ভলিউম। হাইপারটনিক ডিহাইড্রেশন মানে কি যে প্লাজমা ভলিউম হচ্ছে বেশি পরিমাণে লস হবে। দেখো ওয়াটার লস মোর দ্যান ইলেকট্রোলাইট লস, মানে যে ইলেকট্রোলাইট যে রয়েছে বডিতে তার থেকে ওয়াটার বেশি পরিমাণে লস হবে, তখন সেটাকে আমরা বলছি হাইপারটনিক ডিহাইড্রেশন। ইট কজ সেলুলার ডিহাইড্রেশন অর শ্রিঙ্কেজ। তাহলে হাইপারটনিক ডিহাইড্রেশনের কারণে কি হতে পারে যে সেলুলার ডিহাইড্রেশন হতে পারে বা স্ট্রিঙ্কেজ হতে পারে। মানে সেলুলার ডিহাইড্রেশন মানে কি বলতো, সেল যে রয়েছে সেলগুলোতে ডিহাইড্রেশন হবে, তার ফলে সেলগুলো কি হবে স্ট্রিঙ্কেজ হয়ে যেতে পারে। বিকজ ডিউ টু ইনক্রিজ অসমোটিক প্রেশার অফ এক্সট্রা সেলুলার ফ্লুইড, যেহেতু কি হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইডের অসমোটিক প্রেশার কি হবে ইনক্রিজ হবে সেলের উপরে। আর কি হবে ফ্লুইড শিফট ফ্রম সেলস টু এক্সট্রা সেলুলার ফ্লুইড, যেহেতু সেল থেকে ফ্লুইড বেরিয়ে গিয়ে কোথায় শিফট করবে এক্সট্রা সেলুলার ফ্লুইডে, ফ্লুইড কম্পার্টমেন্ট যে রয়েছে সেখানে, ইনটু প্লাজমা অর ইন্টারস্টেসিয়াল স্পেস, মানে প্লাজমাতে বা ইন্টারস্টেসিয়াল যে স্পেস রয়েছে সেখানে গিয়ে জমা হবে, কোথা থেকে টিস্যু থেকে বেরিয়ে সেল থেকে বেরিয়ে গিয়ে। আর সেই কারণেই সেলটা শ্রিঙ্কেজ হয়ে যাবে, মানে কুচকে যাওয়ার মতো হয়ে যাবে, ঠিক আছে। কারণ কি কজেস বলছে যে কন্ডিশন দ্যাট ইনক্রিজ ফ্লুইড লস লাইক এক্সেসিভ পারস্পিরেশন, হাইপার ভেন্টিলেশন, কিটো অ্যাসিডোসিস এন্ড হচ্ছে প্রলংড ফিভার, ডায়রিয়া এন্ড আর্লি স্টেজ। এটা জাস্ট দেখে রাখবে, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। তো নেক্সট দেখো নাম্বার 3 হাইপোটনিক ডিহাইড্রেশন মানে ডিক্রিজ প্লাজমা ভলিউম। হাইপোটনিক ডিহাইড্রেশন মানে কি যখন প্লাজমা ভলিউম ডিক্রিজ হবে, তো এক্ষেত্রে কি বলছে যে ওয়াটার লস লেস দ্যান ইলেকট্রোলাইট হচ্ছে লস, মানে ইলেকট্রোলাইট যে লস হচ্ছে তার থেকে ওয়াটার লস কম হবে, তখন সেটাকে আমরা বলছি হাইপোটনিক ডিহাইড্রেশন। ইন দিস টাইপ অফ ডিহাইড্রেশন সেল swallow and burst due to shift of fluid from extracellular fluid to cell। যেহেতু এখানে কি হচ্ছে যে ফ্লুইড কোথা থেকে শিফট করছে এক্সট্রা সেলুলার ফ্লুইড থেকে সেলে শিফট করছে, তো সেই কারণে বার্স্ট হয়ে যেতে পারে মানে ফেটে যেতে পারে বা সোয়ালো হয়ে যেতে পারে, ঠিক আছে, মানে ফুলে যেতে পারে। মেন কথা হচ্ছে সেল ফুলে যেতে পারে আর ফুলে গিয়ে অনেক সময় বার্স্ট হয়ে যেতে পারে। কারণ কি যেহেতু এক্সট্রা সেলুলার ফ্লুইড থেকে সেলের মধ্যে গিয়ে কি হচ্ছে ফ্লুইড গুলো জমতে থাকছে। তো কজেস কি যে ডিসরাপশন ইন কোলোয়েড অসমোটিক প্রেসার, যেহেতু অসমোটিক প্রেসার কি হচ্ছে কোলোয়েড অসমোটিক প্রেসার ডিসরাপশন হচ্ছে মানে ডিস্টার্ব হচ্ছে। দেন নেক্সট দেখো এক্সেস হাইপোটনিক ফ্লুইড রিপ্লেসমেন্ট, যেহেতু হাইপোটনিক যে ফ্লুইড রয়েছে সেগুলো এক্সেস পরিমাণে রিপ্লেসমেন্ট হচ্ছে কোথা থেকে এক্সট্রা সেলুলার ফ্লুইড থেকে সেলের মধ্যে। তো
নেক্সট দেখো ক্রনিক ম্যালনিউট্রিশন ইন ইলনেস। অনেক সময় কি হয়, ক্রনিক ম্যালনিউট্রিশন মানে অনেক দিন থেকে ম্যালনিউট্রিশন থাকার কারণে বা ইলনেস থাকার কারণেও কিন্তু হাইপোটনিক ডিহাইড্রেশন দেখা যায়। দেন দেখো ইনক্রিজড ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেশার, যেটাকে হচ্ছে হার্ট ফেলিওরও হতে পারে, মানে ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেশারের কারণে কি হতে পারে, হার্ট ফেলিওর হতে পারে। তো এই যে ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেশার ইনক্রিজড হচ্ছে, আর এই কারণেও হচ্ছে হাইপোটনিক ডিহাইড্রেশন হতে পারে। দেন নেক্সট দেখো হাইপোন্যাট্রিমিয়া, হাইপোন্যাট্রিমিয়ার কারণেও হতে পারে। দেন হচ্ছে ক্যাপিলারি ইনক্রিজড ক্যাপিলারি পারমিয়াবিলিটি ডিউ টু গ্রস টিস্যু ট্রমা লাইক বার্ন, মানে বার্ন যদি পেশেন্ট থাকে তাহলে বার্ন পেশেন্টদের ক্ষেত্রে কি হচ্ছে, যে গ্রস টিস্যু রয়েছে সেগুলো হচ্ছে ট্রমা হচ্ছে। কেন হচ্ছে, ইনক্রিজড ক্যাপিলারি পারমিয়াবিলিটি, যেহেতু ক্যাপিলারি পারমিয়াবিলিটি ইনক্রিজড হচ্ছে সে কারণে গ্রস টিস্যু ট্রমা হচ্ছে, যেমন বার্ন পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায়। দেন দেখো ডিক্রিজ ফ্লুইড অ্যাবজর্পশন ডিউ টু বাউল অবস্ট্রাকশন, বাউল অবস্ট্রাকশনের কারণে কি হচ্ছে, ফ্লুইড অ্যাবজর্পশন ডিক্রিজড হচ্ছে, আর সেই কারণেও কিন্তু হাইপোটনিক ডিহাইড্রেশন দেখা যায়। দেন দেখো থার্ড স্পেস ফ্লুইড শিফটিং, এটা একটু তোমরা দেখে রাখবে যে থার্ড স্পেস ফ্লুইড শিফটিং বলতে আমরা কি বুঝি, ফ্লুইড শিফট ফ্রম ইন্ট্রাভাস্কুলার স্পেস টু থার্ড স্পেস, যেমন পেরিটোনিয়াল ক্যাভিটি, পেরিকার্ডিয়াল, যেটা তোমরা দেখলে এর আগে আমি বললাম তোমাদের, ঠিক আছে। তারপর দেখো ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন অফ ডিহাইড্রেশন, যদি ডিহাইড্রেশন হয় তাহলে আমরা কি করে বুঝবো কি কি ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন রয়েছে পেশেন্টকে আইডেন্টিফাই করার ক্ষেত্রে যে পেশেন্টের ডিহাইড্রেশন হয়েছে। নাম্বার ওয়ান কি থ্রেডি পালস রেট, মানে থ্রেডি র্যাপিড পালস, মানে পেশেন্টের কি হবে থ্রেডি তার সঙ্গে র্যাপিড পালস হচ্ছে ফিল করা যাবে। দেন দেখো ডিক্রিজ হচ্ছে সেরিব্রোভাস্কুলার প্রেশার, তাহলে সেরিব্রোভাস্কুলার প্রেশার কি হবে, ডিক্রিজড হবে। তার সঙ্গে অলিগিউরিয়া থাকবে, কনস্টিপেশন এন্ড থার্স্ট, ডিক্রিজড বিপি অ্যান্ড অর্থোস্ট্যাটিক মানে কি পস্তুরাল হাইপোটেনশন, যেটা মানে পেশেন্ট উঠে দাঁড়ালেই সঙ্গে সঙ্গে কি হবে, মানে অজ্ঞান হয়ে যাওয়ার মতো হয়ে যাবে, মানে কনসিয়াসনেস হারিয়ে ফেলবে। দেন দেখো ডিসনিয়া অ্যান্ড ইনক্রিজ রেট অ্যান্ড ডেপথ অফ রেসপিরেশন। দেন দেখো ড্রাই স্কিন অ্যান্ড মাউথ অ্যালং উইথ পোর টার্গার, মানে কি হবে, মাউথ ড্রাই হয়ে যাবে, তার সাথে স্কিন ড্রাই হয়ে যাবে, পোর টার্গার থাকবে, স্কিন টার্গার। দেন ইনক্রিজড অসমোলালিটি হেমাটোক্রিট, দি মানে হচ্ছে ব্লাড ইউরিয়া নাইট্রোজেন অ্যান্ড হচ্ছে ইউরিন স্পেসিফিক গ্র্যাভিটি। কি কি ইনক্রিজড হবে এক্ষেত্রে, অসমোলালিটি, তার সঙ্গে হেমাটোক্রিট অ্যান্ড হচ্ছে ব্লাড ইউরিয়া নাইট্রোজেন আর ইউরিন স্পেসিফিক গ্র্যাভিটি ইনক্রিজ হবে। এবার নেক্সট দেখো নাম্বার টু হাইপার ভলিমিয়া। হাইপার ভলিমিয়া বলতে আমরা কি বুঝি, ফ্লুইড ভলিউম এক্সেস অর ওভার হাইড্রেশন অর ফ্লুইড ওভারলোড। তাহলে ফ্লুইড ভলিউম কি হচ্ছে, এক্সেস হচ্ছে বা ওভার হাইড্রেশন হচ্ছে বা হচ্ছে ওভারলোড হচ্ছে ফ্লুইড, তখন সেই যে কন্ডিশন সেটাকে আমরা বলছি হাইপার ভলিমিয়া। মানে তোমাদের মাথায় রাখতে হবে হাইপো মানে কম আর হাইপার মানে বেশি। বা দেখো যে an abnormal increase in the volume of circulating blood or extracellular fluid, যখন কি হচ্ছে সার্কুলেটিং ব্লাড or extracellular fluid এ abnormal increase হচ্ছে ভলিউম or fluid, তখন সেটাকে আমরা বলছি হাইপার ভলিমিয়া। এবার হাইপার ভলিমিয়ার হচ্ছে তিনটে ভাগ রয়েছে, কি কি, নাম্বার ওয়ান আইসোটনিক ওভার হাইড্রেশন, যেটাকে আমরা বলছি হাইপার ভলিমিয়া। It is due to excessive fluid in the extracellular fluid, যখন কি হচ্ছে সেলুলার যে ফ্লুইড কম্পার্টমেন্টে এক্সেস ফ্লুইড জমে যাচ্ছে, তখন সেটাকে আমরা বলছি হচ্ছে হাইপার ভলিমিয়া বা আইসোটনিক ওভার হাইড্রেশন। কারণ কি, যে ইট কজেস সার্কুলেটরি ওভারলোড অ্যান্ড ইন্টেস্টিনাল এডিমা, এর কারণে কি হতে পারে, সার্কুলেটরি ওভারলোড হতে পারে, তার সঙ্গে ইন্টেস্টিনাল এডিমা হতে পারে, যার ফলে কি হচ্ছে পালমোনারি এডিমা। তাহলে পালমোনারি এডিমার ক্ষেত্রে কে মেন দায়ী, আইসোটনিক ওভার হাইড্রেশন অর হাইপার ভলিমিয়া। দেন নেক্সট দেখো কজেস আর কিডনি ফেলিওর, মানে কিডনি যে ফেলিওর হচ্ছে সেক্ষেত্রে মোস্ট কমন কজ অফ হাইপার ভলিমিয়া, এখান থেকে কোশ্চেন আসে যে মোস্ট কমন কজ অফ হাইপার ভলিমিয়া হচ্ছে ইন কিডনি ফেলিওর। এটা কি করে, ইনক্রিজড ইনটেক অফ ওরাল ফ্লুইড অ্যান্ড আইভি ইনফিউশন।
দেন নেক্সট দেখো নাম্বার 2, হাইপারটনিক ওভারহাইড্রেশন। হাইপারটনিক ওভারহাইড্রেশন বলতে আমরা কি বলছি? ইট ইজ রেয়ার টাইপ caused by excessive sodium intake or rapid infusion of hypertonic saline। মানে যখন কি হচ্ছে, মানে রেয়ারলি দেখা যায় এটা, যে এক্সেসিভ সোডিয়াম যখন ইনটেক করা হয় তখন এই হাইপারটনিক ওভারহাইড্রেশন কন্ডিশনে পেশেন্ট পৌঁছায়, বা র্যাপিড ইনফিউশন অফ হাইপারটনিক স্যালাইন। যখন কি করা হয়, হাইপারটনিক স্যালাইন যদি র্যাপিড ইনফিউশন করা হয়, মানে খুব তাড়াতাড়ি চালানো হয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু হাইপারটনিক ওভারহাইড্রেশন কন্ডিশন দেখা যায়। ফ্লুইড মুভ ফ্রম ইন্ট্রাসেলুলার টু এক্সট্রাসেলুলার কম্পার্টমেন্ট। এক্ষেত্রে কি হচ্ছে, ফ্লুইড ইন্ট্রাসেলুলার থেকে এক্সট্রাসেলুলার দিকে হচ্ছে মুভমেন্ট করছে। দেন নাম্বার 3 দেখো, হাইপোটনিক ওভারহাইড্রেশন মানে ওয়াটার ইনটক্সিকেশন। হাইপোটনিক যে ওভারহাইড্রেশন বলতে আমরা কি বলছি, যে ডিক্রিজ ইলেকট্রোলাইট লেভেল ইনটু এক্সট্রা সেলুলার ফ্লুইড কম্পার্টমেন্ট। এক্সট্রা সেলুলার ফ্লুইড কম্পার্টমেন্টে কি হচ্ছে, ইলেকট্রোলাইটস লেভেল যে রয়েছে সেটা ডিক্রিজড হচ্ছে। সো ফ্লুইড শিফট ইনটু ইন্ট্রাসেলুলার স্পেস। তার ফলে কি হচ্ছে, ইন্ট্রাসেলুলার স্পেসে ফ্লুইড শিফট করছে। ইট ইজ কজড বাই কনজেস্টিভ হার্ট ফেলিওর। কনজেস্টিভ হার্ট ফেলিওর ক্ষেত্রে যে কোন কন্ডিশন দায়ী, হাইপোটনিক ওভারহাইড্রেশন। সিয়াদ, এই যে সিয়াদ, SIADH, সিয়াদ, এই যেটার ফুল ফর্মটা একটু মাথায় রাখবে তোমরা, যে এস ফর হচ্ছে সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিডাইউরেটিক হরমোন। ঠিক আছে, এটা কি হচ্ছে, যে এক্সেসিভ ইনটেক অফ হাইপোটনিক ফ্লুইড অ্যান্ড ইরিটেশন অফ বডি ক্যাভিটি বাই হাইপোটনিক সলিউশন। তাহলে এক্সেসিভ ফ্লুইড যদি ইনটেক হয়, যে হাইপোটনিক যে ফ্লুইড রয়েছে ইনটেক করলে, বা ইরিগেশন অফ দ্য বডি ক্যাভিটি বাই হাইপোটনিক সলিউশন। হাইপোটনিক সলিউশন দিয়ে কি করা হচ্ছে, ইরিগেশন অফ দ্য বডি ক্যাভিটি, বডি ক্যাভিটি গুলোকে ইরিগেশন করা হচ্ছে। দেন নেক্সট দেখো, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন অফ ফ্লুইড ভলিউম এক্সেস। যদি ফ্লুইড ভলিউম এক্সেস হয়, মানে হাইপার ভলিমিয়া হয়, তাহলে কি কি ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন দেখে আমরা বুঝতে পারবো। নাম্বার 1 হচ্ছে বাউন্ডিং র্যাপিড পালস, মানে র্যাপিড পালস থাকবে, কিন্তু কিরকম থাকবে, বাউন্ডিং টাইপের থাকবে। দেন দেখো, সোয়ালো রেসপিরেশন, ডিসনিয়া অ্যান্ড ক্র্যাকলস। রেসপিরেশন কি হবে, সোয়ালো হবে, তার সাথে ডিসনিয়া হবে এবং ক্র্যাকল সাউন্ড দেখা যাবে। দেন দেখো, পিটিং ইডিমা ইন ডিপেন্ডেন্ট এরিয়া, যে ডিপেন্ডেন্ট এরিয়া রয়েছে সেখানে পিটিং ইডিমা দেখা যাবে। অ্যান্ড ইনক্রিজড বিপিএন, যে সেরিব্রোভাস্কুলার হচ্ছে প্রেশার। দেন হচ্ছে পলিউরিয়া অ্যান্ড পেল কুল স্কিন। ঠিক আছে, দেন নেক্সট স্লাইড দেখো, যে ডিক্রিজ অসমোলারিটি, হেমাটোক্রিট, ব্লাড ইউরিয়া, ব্লাড ইউরিয়া নাইট্রোজেন, ইউরিন স্পেসিফিক গ্র্যাভিটি, এন্ড তার সঙ্গে কি হবে, ডায়রিয়া, ওয়েট গেইন হবে, অ্যাসাইটিস হবে। এবার ম্যানেজমেন্ট অফ ফ্লুইড ইমব্যালেন্স, যদি ফ্লুইড ইমব্যালেন্স হয় তাহলে কি সেক্ষেত্রে আমাদের কি কি ম্যানেজমেন্ট নিতে হবে। নাম্বার 1 হচ্ছে ট্রিটমেন্ট অফ ফ্লুইড ইমব্যালেন্স ডিপেন্ডস অন দ্য কজ অ্যান্ড পেশেন্ট হচ্ছে কার্ডিয়াক, রেনাল অ্যান্ড হেপাটিক ফাংশন। মানে পেশেন্টের ফ্লুইড ইমব্যালেন্স হলেই যে আমরা সঙ্গে সঙ্গে নেব সেরকমটা না। এক্ষেত্রে হচ্ছে পেশেন্টের হচ্ছে কার্ডিয়াক, রেনাল অ্যান্ড হেপাটিক ফাংশনের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা ফ্লুইড ইমব্যালেন্সের ম্যানেজমেন্টটা করে থাকি বা ট্রিটমেন্টটা দিয়ে থাকি। মেজার সিরাম ইলেকট্রোলাইট অ্যান্ড অ্যাসিড বেস ব্যালেন্স, এক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, যে ইলেকট্রোলাইট অ্যান্ড অ্যাসিড বেস ব্যালেন্স মেজারমেন্টটা দেখে নিতে হবে। দেন হচ্ছে অ্যাসেস ফ্লুইড ব্যালেন্স বাই, এবার ফ্লুইড ব্যালেন্স তো আমরা অ্যাসেস করব, কিভাবে করব, টু মেজার ইউরিন আউটপুট, ইউরিন আউটপুট মেজার করে আমরা ফ্লুইড ব্যালেন্স ইমব্যালেন্স বুঝতে পারবো। আর কি, টু মেজার টোটাল ফ্লুইড ইনপুট অ্যান্ড আউটপুট, পেশেন্টের টোটাল ফ্লুইড অ্যান্ড ইনপুট অ্যান্ড আউটপুট নিয়েও আমরা হচ্ছে বুঝতে পারবো। আর কি, টু মেজার ডে টু ডে ভ্যারিয়েশনস ইন বডি ওয়েট, মানে ডে টু ডে বডি ওয়েটে কতটা ভ্যারিয়েশন আসছে, কমছে নাকি বাড়ছে, সেটাতেও আমরা ফ্লুইড ইমব্যালেন্স বুঝতে পারবো। আর একটা দেখো, যে অ্যাডমিনিস্টার ডায়ুরেটিক অ্যান্ড রেস্ট্রিক্ট অর লিমিট ফ্লুইড ইনটু
ইনটেক ইনটু ওভার ডিহাইড্রেশন। যদি ওভার ডিহাইড্রেশন থাকে কোনো পেশেন্টে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ডাইইউরেটিক অ্যাডমিনিস্ট্রেশন রেস্ট্রিক্ট, তার সঙ্গে কি লিমিট ফ্লুইড ইনটেক বলা হয়। যেমন ধরো কোনো পেশেন্টের যদি রেনাল ফেলিওর হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা দেখবে যে ওদের হচ্ছে একটা রেস্ট্রিক্ট হচ্ছে লিমিট, একটা ফ্লুইড ইনটেকের চার্ট দেওয়া হয়, যে মানে যখন যতটা ইচ্ছে ফ্লুইড খেয়ে নিল, জল খেলো, সেটা কিন্তু হয় না। ঠিক আছে। নেক্সট দেখো, অ্যাডমিনিস্টার আইভি ইনফিউশন ইনটু ডিহাইড্রেশন অ্যাকর্ডিং টাইপ অফ ডিহাইড্রেশন। আমরা কি করতে পারি, আইভি ইনফিউশনের মাধ্যমে ডিহাইড্রেশন কে ট্রিট করার জন্য আমরা ফ্লুইড চালাতে পারি কি ধরনের ডিহাইড্রেশন সেটা দেখার পর বা সেটার উপর বেস করে। ঠিক আছে, তো বোঝা গেল সবার? ঠিক আছে, আজকে অনেক রাত হয়ে গেল, 11টা বেজে গেল। তোমরা এটা পড়ে নেবে, হ্যাঁ, এই চ্যাপ্টারটা ভালো করে পড়ে নেবে। দেন নেক্সট হচ্ছে আমি ইলেকট্রোলাইট ব্যালেন্স এন্ড ইমব্যালেন্স পড়াবো, তারপর অ্যাসিড বেস ব্যালেন্স এন্ড ইমব্যালেন্স। হ্যাঁ, তোমাদের বাকি থাকলো কিন্তু গ্লাসোকোমা স্কেলটাও একটু যেন রিভিশন করে নেবে, কারণ ওখান থেকে আমি কোশ্চেন দেবো কালকে, আর তার সাথে কন্টিনিউ হবে ইলেকট্রোলাইট ব্যালেন্স ইমব্যালেন্স। ঠিক আছে, গুড নাইট সবাইকে, থ্যাংক ইউ।